ভোটের আগেই আওয়ামী লীগের বিরাট বিজয়, চারদিকে আওয়ামী লীগের মধ্যে খুশির বন্যা। কি ঘটেছে দর্শক? শেখ হাসিনাকে ফেরাতে বিরাট প্রজেক্ট, পুরো রাজনৈতিক অঙ্গন নড়ে চড়ে বসেছে। মুহূর্তে এই দৃশ্যপট পাল্টে যাচ্ছে। নেপথ্যে সেনাপ্রধান। তাতে মনে হচ্ছে যে 12 ফেব্রুয়ারি নির্বাচন স্থগিত হয়ে 1-11 ঘটে যেতে পারে। শেখ হাসিনা বিজয়ের বেশে আসবে ফিরে বাংলাদেশে। একমাত্র সমাধান হচ্ছে 12 তারিখে নির্বাচন আরো 1 মাস পিছিয়ে দিয়ে নতুন করে মনোনয়ন পত্র জমা দেওয়ার তারিখ ঘোষণা করা হোক এবং আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হোক। এটাই হচ্ছে একমাত্র সমাধান। ভারত চায় যে তফসিল পিছিয়ে দিয়ে হলেও আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে। আগামী 23শে জানুয়ারি থেকে ভারত তার বাংলাদেশে থাকা কূটনীতিকদের চলাচলে সর্বোচ্চ সতর্ক থাকতে বলেছে। এই নির্বাচনকে ঘিরে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেছে ভারত সরকার। তারপরে দিল্লি থেকে এমন পরামর্শ দেওয়া হয়েছে। এই সরকারটি অবৈধ, এইটা সুপ্রিম কোর্ট যাই করুক, এইটা সবসময় অবৈধ থাকবে। শেখ হাসিনা হয়তো ভদ্রতা দেখাচ্ছেন যে উনি নিজেকে প্রধানমন্ত্রী জাহির করে দিল্লিতে বসে সরকার গঠন করছেন না। মোদী প্রশাসন বড় কোনো পদক্ষেপ নিতে যাচ্ছে ইউনূস সরকারের বিরুদ্ধে। ওস্তাদের মার শেষ রাতে। ভারত কি বাংলাদেশকে আক্রমণ করতে যাচ্ছে, অথবা ভারত কি কোনো বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে, অথবা সিস্টেমের মধ্যে কোনো ঝামেলা তৈরি করতে যাচ্ছে? দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান এবং গুরুত্বপূর্ণ ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। একমাত্র সমাধান হচ্ছে 12 তারিখে নির্বাচন আরো 1 মাস পিছিয়ে দিয়ে নতুন করে মনোনয়ন পত্র জমা দেওয়ার তারিখ ঘোষণা করা হোক এবং আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হোক। এটাই হচ্ছে একমাত্র সমাধান। এর বাইরে কোনো সমাধান ভারত মানবে না। এগুলো ভারত বিভিন্ন কূটনৈতিক চ্যানেলে, রাজনৈতিক চ্যানেলে দিয়ে দিয়েছে। এই গত পরশুদিন ব্রিটিশ হাই কমিশনার সারা কুক তিনি গেলেন দিল্লিতে। সেখানে তিনি রাউন্ড টেবিল বৈঠক করবেন। কেন বৈঠক করবেন? রাউন্ড টেবিল বৈঠক করবেন যে বাংলাদেশ সম্পর্কে ভারতীয়রা কি ভাবছে তা জানার জন্য। সেখানে কে থাকবেন? সেখানে থাকবেন ওই যে এক সময় বাংলাদেশে ভারতের হাইকমিশনার ছিল পিনাক রঞ্জন, বিনা সিকরি, পঙ্কজ শরণ, তারাও ওই গোল টেবিল বৈঠকে অংশ নেবেন। আচ্ছা, ভারতীয়রা বাংলাদেশ সম্পর্কে কি ভাবছে এটা জানার মহান দায়িত্ব এই ব্রিটিশ হাইকমিশনারকে কে দিয়েছে? তারপরেও তিনি সেখানে গিয়েছেন। এখন গিয়েছেন কি কারণে গিয়েছেন এটা আমরা এখন জানলাম যে এই রাউন্ড টেবিল বৈঠকে, বাট গোপনে গোপনে আরো কি এজেন্ডা আছে সেটা আমরা জানি না। পশ্চিমারাও চায় যে এই নির্বাচনে না হোক, সামনে নির্বাচন অন্তত একটা রিফাইন্ড আওয়ামী লীগকে। ভারত চায় সরাসরি আওয়ামী লীগকে, বাট পশ্চিমারা চায় একটু সংস্কার করে। এই হচ্ছে পার্থক্য। বাট পশ্চিমারা এবারে নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়ার জন্য জোরাজোরি করতে রাজি না। বাট ভারত চায় যে তফসিল পিছিয়ে দিয়ে হলেও আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে। আমি গতকালকে দেখলাম আল জাজিরার একটা ইন্টারভিউতে সজীব জয় বলেছে যে আমার মা রাজনীতি করবে না। বললো কেন? সে ওল্ড, সে বুড়ো হয়ে গেছে। তখন উপস্থাপক জিজ্ঞেস করছিল সে যদি বাংলাদেশে যাওয়ার চান্স পায়, জয় বলে না, সে রাজনীতি করবে না, সে ওল্ড হয়ে গিয়েছে। এখন আওয়ামী লীগের বিভিন্ন মহলে একটা ধারণা আছে যে খুব শীঘ্রই আওয়ামী লীগের কমিটি করা হবে। সেক্ষেত্রে তারেক রহমানের সমকক্ষ যে আছে, হয়তো এমন হতে পারে যে বিএনপির স্টাইলে সজীব জয়কে ভারপ্রাপ্ত সভাপতি করা হবে। তিনি আমেরিকা থাকবেন, সেখান থেকে তারেক রহমানের মতো একটা রুমে একটা কম্পিউটার নিয়ে বসে থাকবেন। আর বাংলাদেশে তার হয়ে কাজ করবেন দলের সাধারণ সম্পাদক, এবং এতে পশ্চিমাদের খুবই পছন্দ সাবের হোসেন চৌধুরী, এবং সাংগঠনিক সম্পাদক থাকবেন হয়তো সেলিনা হায়াত আইভি, তারপরে ওই যে স্পিকার শিরিন শারমিন সম্ভবত নাম, তারপরে সুমন, ব্যারিস্টার সুমনের মতো লোকজন, এদেরকে দিয়ে এই নবগঠিত আওয়ামী লীগ নতুন করে কার্যক্রম শুরু করবে এবং হয়তোবা তারা তাদের কৃতকর্মের জন্য ক্ষমাও চাইবেন। তো এইরকম ভাবে ভারত চায় যে এই আওয়ামী লীগকে অনতিবিলম্বে নির্বাচন করার সুযোগ দিতে হবে। এবং এই সমস্ত কথা কিন্তু ভারত বিভিন্ন চ্যানেলে অনেকবার বলেছেন, কিন্তু কেউই শোনে না, এবং ইউনূস তো শোনেই না। সুতরাং ভারতের এখন একটাই কাজ, যে এই নির্বাচনটাকে যাতে সহজে হতে না দেওয়া যায়, এই জন্য ছলে বলে কৌশলে বিভিন্নভাবে কৃত্রিমভাবে সমস্যা ক্রিয়েট করা, এবং এই যেই বিনা কারণে কূটনীতিকদের পরিবারকে ফিরিয়ে আনা হলো, এটাই হচ্ছে তার অংশ। এক লাইনের উত্তর হলো এই সরকারটি অবৈধ, এইটা সুপ্রিম কোর্ট যাই করুক, এইটা সবসময় অবৈধ থাকবে। যেহেতু তারা সংবিধানের উপরে শপথ নিয়েছেন, সংবিধানে ইন্টারিম গভর্নমেন্টের কোনো স্বপ্ন নাই।
আপনি যে বলছেন যে ভবিষ্যতে ওই সরকার অবৈধ থাকবে, তাহলে অবৈধ থাকলে এটার প্রতিক্রিয়া ফিউচার কি? এটা আমরা ভবিষ্যতে এর প্রতিক্রিয়া কি পাবো? যদি এই সরকার অবৈধ থাকে তাহলে এর কার্যক্রম যত হচ্ছে সব অবৈধ হবে। যদি পার্লামেন্ট পরবর্তীতে এই কার্যক্রমকে বৈধতা না দেয়, অথবা অ্যাপেলেট ডিভিশন অবৈধ ডিক্লেয়ার করে যদি বলে দেয় যে ওরা যেহেতু এসব কার্যক্রম হয়েছে কাজে এইটাকে আমরা বৈধতা দিচ্ছি। বাট আমার তো হচ্ছে নীতিগতভাবে এই সরকার অবৈধ, এত কষ্ট কেন এটা ডিক্লেয়ার করতে? আপনি শপথ নিচ্ছেন সংবিধানে, সংবিধানে তো এই জিনিসটা নাই। সো দিস ইজ মাই কেস। সো অবৈধ বলতে হবে, কোনো না কোনো সময় আপনাকে এসে অবৈধ বলতে হবে যে সরকার অবৈধ। এই প্রশ্নের উত্তর 17 মাসে পাইনি। আপনি প্রশ্নটা তুলেছিলেন শেখ হাসিনার পদত্যাগ পত্র। এই পদত্যাগ পত্র যদি না থেকে থাকে কোথাও, যেহেতু এখন পর্যন্ত কেউ দেখাতে পারেনি, আমরা সাংবাদিকদের থেকে জানি সিনিয়র সাংবাদিক মতিউর রহমান চৌধুরী চেষ্টা করেছেন, রাষ্ট্রপতির কাছে উত্তর পাওয়া যায়নি। এইটার ভবিষ্যৎ কি হবে? এটার কোনো রিয়েকশন থাকবে কিনা? দেখেন, টেকনিক্যালি শেখ হাসিনা পদত্যাগ করেন নাই। প্রথমে আমি একটা কথা বলে দিই, সেটা হলো যে আমি তো শেখ হাসিনার সরকারের বিরুদ্ধেও অনেক সোচ্চার ছিলাম, ফ্যাসিস্ট বলেছি, সরকারকে অনেক কিছু বলেছি। এখন থেকে আমি এখন না, মানে আমি কিছুদিন যাবত এটা বন্ধ করে দিয়েছি। বিকজ উনি যদি ফ্যাসিস্ট থাকেন তাহলে এখন যারা আছেন ওনারাও ফ্যাসিস্ট। তো আমি আর শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলি না। আই ডোন্ট কল হার ফ্যাসিস্ট। শি মাইট বি অ্যান অথরিটেরিয়ান রিজিম, বাট আই হ্যাভ স্টপ কলিং হার ফ্যাসিস্ট। তো এখন যে জিনিসটা, আপনার যে প্রশ্নটা, এই প্রশ্নের উত্তরে আমি এটাই বলবো যে দেখেন, যদি প্রধানমন্ত্রী রিজাইন করেন এই কাগজটা তো কোথাও না কোথাও থাকতে হবে। রাষ্ট্রপতিকে দিলে রাষ্ট্রপতি এটাকে ক্যাবিনেট ডিভিশনে দিয়ে দেবেন, ক্যাবিনেট ডিভিশনে এটা থাকবে। বাট এরকম তো কিছু নাই। তো শেখ হাসিনা হয়তো ভদ্রতা দেখাচ্ছেন যে উনি নিজেকে প্রধানমন্ত্রী জাহির করে দিল্লিতে বসে সরকার গঠন করছেন না, এটা ভদ্রতা দেখাচ্ছেন। বাট উনি যদি বলেন, বিকজ দেখেন আপনাকে একটা জিনিস আগে ক্লিয়ার করতে হবে, সেটা হলো যে আমাদের যে কেয়ারটেকারের যে কনসেপ্টটা ছিল, নন পলিটিক্যাল যে কেয়ারটেকার গভর্নমেন্ট, যে চিফ জাস্টিসকে এনে যেটা করা হতো, সেখানে কি আছে? সেখানে আইনে বলা আছে ছিল যে একজন প্রধানমন্ত্রী আরেকজন প্রধানমন্ত্রীকে ক্ষমতা হস্তান্তর করবেন। তো যখন আমরা 13th অ্যামেন্ডমেন্টটা করি তখন এটা বলা ছিল যে চিফ অ্যাডভাইজার যিনি হবেন, হি উইল বি ডিমড টু বি দ্য প্রাইম মিনিস্টার। এই ডিমিং ক্লজ দ্বারা প্রধানমন্ত্রী চিফ অ্যাডভাইজারকে ক্ষমতা হ্যান্ড ওভার করতেন। সো একটা কন্টিনিউটি ছিল। আফটার দ্যাট ওয়াজ অ্যাবলিশড। এখন আপনি এসে এখন এই জিনিসগুলি যদি হয়ে থাকে তাহলে আমি কিভাবে বলবো দ্যাট শি ইজ নট দ্য প্রাইম মিনিস্টার? উনি তো কোনো প্রাইম মিনিস্টারকে হ্যান্ড ওভার করেন নাই ক্ষমতা। সো এই দেশে সবকিছুই সম্ভব। এই দেশে আপনি কোনো নীতি নাই, এই সরকারের কোনো ডেভেলপমেন্ট নাই, অর্থনীতি ধ্বংস করে দিয়েছে, পররাষ্ট্র নীতি ধ্বংস হয়ে গেছে। আপনার আজকে দেখেন কে চালাচ্ছে দেশ বোঝা মুশকিল। কারণটি হচ্ছে খলিলুর রহমান যাচ্ছে কথা বলার জন্য। কোন ইসে যাচ্ছে? হোয়াট ইজ ইজ স্টেটাস? আপনার তো ফরেন মিনিস্টার আছে তৌহিদ সাহেব, উনি তো যান না। খলিলুর রহমান আমেরিকা যাচ্ছে কথা বলার জন্য, বিকজ খলিলুর রহমান ইজ এন আমেরিকান সেটআপ, আমেরিকান এজেন্ট এখানে বসানো হয়েছে এই ক্যাবিনেটে। এই জন্য উনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারও, উনি হাই রিপ্রেজেন্টেটিভও। উনি হাই রিপ্রেজেন্টেটিভ হয়ে কি করেছেন? রোহিঙ্গাদের ব্যাপারে কিছু করতে পেরেছেন? জিরো আউটপুট। টোটাল আউটপুট অফ দিস গভর্নমেন্ট ইজ জিরো। আপনার দেখেন ওই রিজওয়ানা কত হাল্লা গুল্লা করতো, নদী দখল হয়ে যাচ্ছে, অমুক হয়ে যাচ্ছে। উনি দেখে না এখনো যে মেঘনা গ্রুপ যে ইপিজেড করেছে নদীর ভিতরে ঢুকে, কানসি সি এখন তো ক্ষমতা আছে, ক্ষমতা ব্যবহার করতে পারে না, করবে না, বিকজ এখানে টাকা পয়সার খেলা আছে তো অনেক। আপনি আপনি আইন বলছেন যে অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, এই আরো অন্যান্য দিক নষ্ট হয়েছে। আইন অঙ্গনের কি অবস্থা? আইন অঙ্গন কেমন আছে? আমরা তো দেখি যে লয়ার কোর্টটাই দেখি সব বেশি, যে লয়ার কোর্টে এত এত বন্দি, জামিনের আবেদন হয়, কোনো জামিন হয় না। তো আপনার চোখে আইন অঙ্গন কেমন আছে? আইন অঙ্গনও ধ্বংস হয়ে গেছে, টোটাল ধ্বংস। এর আগে তো হয়তো দু একজন ইয়ে করতো, এখন তো টোটাল ধ্বংস। আইন অঙ্গনে দেখেন আপনার চিফ জাস্টিস জুরিসডিকশন দিচ্ছেন যে তোমরা বেল শুনবা, বেঞ্চেস কনস্টিটিউট করছেন, বেঞ্চগুলি তো শুনে না, আপনি শোনেই না। বেল, আই এম সরি, বেঞ্চগুলি তো শুনছে না, তারা একটা বেল ছেড়ে না। খুব প্রবলেম হয়ে গেছে। আপনি এই বেলের লয়ার যারা ফিস নিয়েছে তাদের কাছে লোকজন এসে বলছে যে আপনি তো শুনানি করছেন না, লিস্টে আসে না, মোশন নেয় না, বেলের মোশন। তারপরে এইটা কি অগস্ট ইসের পরের 5-এর পরের না আগের, জজ সাহেবরা এই জিনিসগুলি জিজ্ঞেস করেন। দিস ইজ নট দেয়ার বিজনেস, দিস ইজ নট দেয়ার বিজনেস। সো আইন অঙ্গন যে আইনের শাসনের দিকে যাচ্ছে তা তো না। আইনের শাসন হ্যাজ বিন এফেক্টেড ভেরি ব্যাডলি, ইট হ্যাজ বিন এফেক্টেড দ্য কনস্টিটিউশন। আর একটা হয় আপনি অপশনাল এমনি করলেন, ঠিক আছে, এইটা ইজ নট আ ম্যান্ডেটেড গণভোট। এই গণভোটের কোনো অস্তিত্ব নাই, এই গণভোটের কোনো লিগ্যাল বেসিস নাই। আপনি অর্ডিনেন্স করে এগুলি করতে পারবেন না। বুঝি তো গণভোট হচ্ছে লোকজনকে বেকুফ বানানো। গণভোটে কি থাকে? সিম্পল প্রশ্ন থাকে, মোহসিন রশিদকে
তুমি মানো কি মানো না, হ্যাঁ নাতে বলবেন আপনি, অমুকে মানো বা হোয়াট এভার আপনি যা প্রশ্ন দিতে চান, এক লাইন 4-5টা শব্দ। আপনি যে ব্যালেট করেছেন এর মধ্যে তো একটা বিরাট একটা ইয়ে আছে, তারপরে ওর সাথে ক খ গ গ এইগুলি আছে, এই যেগুলি আছে এইগুলি বলেন আমাকে। আপনার এই 13 কোটি ভোটারের মধ্যে আপনার কি 12 কোটি ভোটার এইগুলি পড়তে পারবে যা লেখা আছে? আমার দেশের কি ভোটার ওই লেভেলের আছে যে পড়ে বলবে যে হ্যাঁ বা না? দে উইল নট আন্ডারস্ট্যান্ড এনিথিং। আপনার এমনি যদি ইচ্ছা ছিল বলতেন যে জুলাই সনদ যেটা সব রাজনৈতিক দল সই করেছেন বা মেজরিটি রাজনৈতিক দল সই করেছেন, এটা আপনারা মানেন হ্যাঁ বা না? সিম্পল প্রশ্ন। আপনি তো সিম্পল প্রশ্ন করেন নাই। ওই ব্যালট পেপার কে পড়বে? আমাকে কেউ বুঝাতে পারবে এটা? সো এই দিস ইজ অ্যানাদার ফার্স, যেটাকে বলে ইংরেজিতে ফার্স। এইটা বেকুফ বানানোর জন্য এটা হচ্ছে, এবং এইগুলি সব সিল টিল আগে মেরে বাক্স বন্দি করে দেবে, বাক্স বন্দি। It will be an engineered ballot, engineered election হবে। I do not expect this election to be free and fair because আপনার একটা বড় জনগোষ্ঠীকে আপনি বাদ রাখছেন অফিসিয়ালি এই ইলেকশন থেকে, যার কমপক্ষে আমি মনে করি 4 থেকে 4.5 কোটি ভোটার আছে, কমপক্ষে আমি বলছি। আপনি ওদেরকে বাদ রেখে দিয়েছেন। পুরা জেলা আছে যারা ওই দলের সমর্থক। হ্যাঁ, আই এম নট সেইং দ্যাট এর আগে যারা সরকারে ছিলেন ওরা সব ভালো কাজ করেছিল, ওরা ভালো কাজও করেছেন আর অনেক অনেক খারাপ কাজও করেছেন, যে গুম টুম আয়না করে এইগুলি। তো ওইগুলি নিয়ে তো আমাদেরকে প্রপার যারা লোক করেছে তাদেরকে ধরা উচিত। কিন্তু সব কাজ যে খারাপ হয়েছে তা তো না। এই যে এত উন্নয়নের কাজ হয়েছে, অনেক উন্নয়ন হয়েছে দেশে, এটা বললে তো হবে না যে দেশে কোনো উন্নয়ন হয় নাই, সব টাকাই চুরি হয়েছে বা পাচার হয়েছে। নো, অনেক টাকা পাচার হয়েছে, আই এগ্রি উইথ দিস। আমাদের দেশের মানুষ যদি নিজে সৎ না হয় তা আপনি কাকে কাকে কোথায় কোথায় থামাবেন আইন টাইন দিয়ে? প্রথমে তো আপনার সমাজটা এমন পরিস্থিতিতে চলে গেছে। আজকেও দেখেন কি অবস্থা হচ্ছে। এই যে কোথায় আমি আই ওয়াজ ওয়াচিং, কোথায় লোকজন গিয়ে মসজিদের বাইরে 150-200 লোক গিয়ে কি সব ঝামেলা টামেলা করেছে, ওইখানে দেখা গেল যে ওইটা জামাত আরিসের লোকজন। সো আমরা নিজে অনেস্ট না হলে তো আপনি পারবেন না কিছু করতে। দেন ওয়াই ডু এক্সপেক্ট অনেস্টি ফ্রম আদার্স? আমাদেরই তো সমাজ তো বাইরের না। এই সরকার একটা দায় মুক্তি আইন করলো, আপনি দেখেছেন যে জুলাই আগস্টের ঘটনা, এবং শেখ হাসিনা পতনের পরে অনেক ঘটনাকে তারা দায় মুক্তি দিচ্ছে। এইটা কতটা নৈতিকভাবে ঠিক, আইনি দৃষ্টিতে ঠিক? দেখেন, আইনের দৃষ্টিতে এর আগেও দায় মুক্তির ব্যাপারে আইনের ইয়ে আছে যে এটা দেওয়া যায় না, ঠিক আছে। এর আগে ধরেন বঙ্গবন্ধু ইসের সময় ওনার কিলিং এর ব্যাপারেও দায় মুক্তি দেওয়া হয়েছিল, সংবিধানেও শিডিউলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, অনেক কিছু করা হয়েছিল, বাট ওইগুলি আলটিমেটলি কিছু টিকে নাই। এইগুলি কোনোভাবেই টিকে না, ইউসি। এই যতই দায় মুক্তি দেখ, বিকজ এই দায় মুক্তি একটা অর্ডিন্যান্স দিয়ে করেছে। এখন ধরেন এই দায় মুক্তির যে এটা আছে, আমি যখন পার্লামেন্টে বসলাম, সংবিধান তো চলছে তাই না, সংবিধানকে তো আপনি নিষ্ক্রিয় করেন নাই। তো যদি সংবিধান ঠিক থাকে তাহলে আপনার এইটা পার্লামেন্টের সব অর্ডিন্যান্স গুলি যাবে অ্যাপ্রুভালের জন্য। এখন কোনটা অ্যাপ্রুভ হবে কোনটা অ্যাপ্রুভ হবে না আমরা জানি না। তবে এই দায় মুক্তি ধরেন যদি অ্যাপ্রুভ না করে তাহলে তো দায় মুক্তি থাকবে না। এটা তো ফার্স্ট সেশনেই আপনাকে এটা দিতে হবে অর্ডিন্যান্সেস গুলি, বিকজ এগুলির তো একটা মেয়াদ আছে। তো এই দায় মুক্তিটা কতটুকু হবে হবে না আই ডোন্ট নো। এন্ড দেন এটা এমনিও কোর্টে চ্যালেঞ্জ হবে অন দ্য বেসিস অফ দ্যাট দায় মুক্তি, যে দায় মুক্তিটা বঙ্গবন্ধুর কিলার্সদেরকে দেওয়া হয়েছিল যারা খুনি ছিলেন, ওইটার বেসিসে। তাহলে ওইখানে তো অলরেডি জাজমেন্ট আছে যে দায় মুক্তি দেওয়া যায় না, ওটা তো নকডাউন করে দিয়েছে অ্যাপেলেট ডিভিশন। তো এখন আপনি দায় মুক্তি দিয়ে কি করবেন? এটা আবার নকডাউন হয়ে যাবে যখন ইউসি। আমাদের এখানে তো সবকিছু এই বাতাসের দলে, বাতাস ইউসি, বাতাস এদিকে আছে সব এদিকে ছুটলো, বাতাস এদিকে আছে সব এদিকে ছুটলো। সেটা প্রশাসন হোক, সেটা জুডিশিয়ারি হোক, বা যাই হোক, যেই হোক না কেন, অল দি ইনস্টিটিউশনস এইভাবে এই দলের মতন দলে, বুঝছেন না? সো এই সবশেষ আমি একজন মানুষের কর্মের মূল্যায়ন আপনার কাছে জানতে চাই। তিনি আমাদের নোবেল জয়ী, নিশ্চয়ই কর্মের বিষয়, যেহেতু নোবেল জয়ী আমাদের রাষ্ট্রপ্রধান হয়েছেন, সরকার প্রধান হয়েছেন, এবং সেই নোবেল জয়ী 17 মাসই দেশটা শাসন করেছেন। আপনি যদি মূল্যায়ন করতে বলি উনি কেমন করেছেন, ইতিহাস কি করবে, ইতিহাস কি বলবে, এবং আগামী দিনে উনি এবং ওনার ক্যাবিনেটের সদস্যরা এবং ওনার যে কিংস পার্টি বলা হয় এনসিপি সমন্বয়, তাদের পরিণতি কি আছে বলে আপনি মনে করেন? দেখেন, নোবেল বিজয়ের যে ব্যাপারটা আছে, উনি তো নোবেল পান নাই। এই নোবেলটা ওনাকে কিনে দিয়েছে টেলিনর। দেয়ার ইজ এ স্টোরি টু ইট। উনি যখন ওনার সবকিছু কিন্তু ইজ আ প্রবলেম। এই যে গ্রামীণ ফোন যেটা লাইসেন্স, এই লাইসেন্সের যদি আপনি ইউ গো ব্যাক, যদি রেকর্ড সার্চ করেন, আপনি দেখবেন যে এটা গ্রামীণকে দেয় নাই, ইউনুসকে দেওয়া হয় নাই। উনি তখন ক্যাবিনেটে ছিলেন। 2.5-3 মাসের যে ক্যাবিনেটটা ছিল, হাবিবুর রহমান শিলি সাহেবের ক্যাবিনেটে উনি ছিলেন, তখন উনি জোর করে এটা নিয়ে নিয়েছেন। যারা ইভ্যালুয়েশন করেছে তারা ওনাকে রেকমেন্ড করে নাই। আমি অথরিটি নিয়ে বলছি এটা আপনার ক্রাউন এজেন্টসরা করেছিল ইভ্যালুয়েশন। তারপরে উনি যাই হোক উনি পেয়ে গেলেন। পাওয়ার পর ওইখানে ওনার সাথে যে গ্রামীণ ফোন ওনার একটা আছে না, ওর সাথে যে এগ্রিমেন্ট ছিল, শেয়ার হোল্ডার্স এগ্রিমেন্ট, টেলিনরের সাথে একটা ইয়ে ছিল যে এতদিন পর টেলিনর এত % শেয়ার ওনার গ্রামীণ ফোনকে ট্রান্সফার করবে।
which they did not do, না করাতে লন্ডনের একটা সলিসিটর ফার্মকে দিয়ে উনি নোটিশ দিলেন, এটা ইসেকে, টেলিনরকে। তখন টেলিনর করলো কি, ওনার সাথে একটা সমঝোতা হলো। টেলিনর তো জানেন নরওয়ে বেসড কোম্পানি, এবং পিস প্রাইজ যেটা আছে এটা নরওয়ের যে কমিটিটা আছে নোবেলের, তারা দিচ্ছে। তো টেলিনর করলো কি, এই নোবেলটা ওনার জন্য কিনলো, ওদের থেকে কিনে দিয়েছে ইউনুস সাহেবকে। তো ওইটা একটা সমঝোতার মাধ্যমে টেলিনর ওদেরকে টাকা পয়সা দিয়ে এই জিনিসটা, মানে ট্রাস্ট বা যা আছে ওদেরকে টাকা দিয়ে এটা কিনে দিয়েছে টেলিনর। সো ইট ইজ নট দ্যাট হি জেনুইনলি গট দিস পিস প্রাইজ, নাম্বার ওয়ান। নাম্বার টু, দেখেন লোকটি কত ভালো খারাপ আপনারা জাজমেন্ট করবেন। ওই যে সাথে মহিলাকে নিয়ে গেছিল না একটা, 50% উনি পেয়েছেন, 50% গ্রামীণ ফোন পেয়েছে। ওই মহিলা কোথায়, কোনোদিন দেখেছেন? তারপরে ওই মহিলাকে উনি কি সাথে নিয়ে যান, ভাই তুমিও তো আমার মতনই নোবেল পেয়েছো। তো এটা একটা কিনে দেওয়া হয়েছে। আর একটা জিনিস বলে রাখি অন রেকর্ড, যে নোবেল পিস প্রাইজ ইজ আ পলিটিক্যাল পিস প্রাইজ, এটা কিনতে পাওয়া যায়। আপনি দেখেন এখন ভেনেজুয়েলাতে আপনি গভর্নমেন্ট ওভারথ্রো করলেন, ভেনেজুয়েলার ওই মহিলাটাকে আপনি একটা নোবেল দিয়ে দিলেন। এর আগে আপনি ইরানে যখন গন্ডগোল করতে চাইলেন তখন শিরিন ইবাদ দিয়ে দিলেন নোবেল। আপনি চায়নাতে যখন গন্ডগোল করলেন, ওই যে ট্যাং টুং চালাই দিল, কি করলো, ওইখানে একজনকে নোবেল দিয়ে দিন। দিস আর অল কনকক্টেড প্রাইস, এইগুলি কোনো ভিত্তি নাই। ইটস নট লাইক দ্য সাইন্টিফিক ইস্যু, বাট এইখানে এইভাবেই উনি কোনো পিস ও ব্যাপার নেই। আর উনি পাবেন কেন? উনি কি করেছেন পিসের জন্য? উনি পাইলে ইকোনমিক্সে পেতেন, তা তো না, তা তো না। উনি পিস পেয়েছেন বিকজ ওই একটা পিস, ওই যখন প্রাইজ দেয় একটা দিতে হয়, ওর সাথে একটা কাগজ দেয় যে এই কারণে আপনাকে দেওয়া হলো। ওইখানে কারণ যেটা আছে সেটা হলো যে আপনি যে ক্রেডিট, মাইক্রো ক্রেডিট যেটা আপনি সবার জন্য করেছেন, এই জন্য এইটা একটা হিউম্যান রাইটস এর পার্ট, বিকজ ওরা ক্রেডিট পায় না, ওরা এগোতে পারে না, কাজে এই জন্য আপনাকে এই পিস প্রাইজটা দেওয়া হলো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, সবাই সর্বোচ্চ শেয়ার করবেন। রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে, বাংলাদেশের সার্বভৌমত্বের স্বার্থে প্রত্যেক ব্যক্তি সচেতন থাকবেন, কোন রকম ফাঁদে পা দিবেন না। কারণ একটা রাষ্ট্রকে অস্থিতিশীল করতে হলে বিদেশি শক্তিরা সেই দেশের নাগরিকদেরকে ব্যবহার করে। আর এর চাক্ষুষ সাম্প্রতিক প্রমাণ হচ্ছে ইরান। আপনারা দেখেছেন কিভাবে পশ্চিমারা তাদের এজেন্ট দিয়ে সেখানে একটা বিক্ষোভ ঘটিয়ে আপনার পুরো রাষ্ট্রের সিস্টেমকে হ্যাং করতে চাইছে। প্রশ্ন হচ্ছে, ভারত কি বাংলাদেশকে আক্রমণ করতে যাচ্ছে, অথবা ভারত কি কোনো বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে, অথবা সিস্টেমের মধ্যে কোনো ঝামেলা তৈরি করতে যাচ্ছে? সাম্প্রতিক কিছু পরিস্থিতির কথা আপনাদের তুলে ধরি। গেল কয়েকদিন আগে একটা নিউজ দিয়েছিলাম, বাংলাদেশের বিভিন্ন সীমান্তে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বন্ধ হয়ে যাওয়া বিমান ঘাঁটিগুলোকে সচল করছে ভারত। হঠাৎ কেন? তারা একটা ব্যাখ্যা দিচ্ছে যে বাংলাদেশ সরকার লালমনিরহাটে একটা বিমান ঘাঁটিকে চালু করছে। এটাকে তারা ফোকাসে নিয়ে তারা বেশ কয়েকটা বিমান ঘাঁটি, 3টা সম্ভবত চালু করছে, এমনকি এগুলো সামরিক বিমান ঘাঁটি। নাম্বার 2, পশ্চিমবঙ্গের হালদা, যেখানে বাংলাদেশের খুব কাছাকাছি সীমান্ত, সেখানে একটা বিশাল নৌঘাঁটি তৈরি করছে পারমাণবিক সাবমেরিন সহ। এমনকি বরাবরই বর্তমানে ভারত সরকার এই ইউনুস সরকার এবং পাকিস্তানের মেলামেশা দেখা তারা মনে করতেছে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এমনকি একটা বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে। এই যখন পরিস্থিতি, এর মাঝখানে আমাদের টেনশনটা হচ্ছে নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনা করে একটা ঘটনা ঘটতেছে যে বাংলাদেশে যে সকল ভারতীয় কর্মকর্তা আছেন, কূটনীতিক আছেন, তাদের এবং তাদের পরিবারের যারা সদস্য, তাদেরকে আপাতত ভারতে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। তো দেশে কি এমন পরিস্থিতি হয়ে গেল? এখন তো কোনো মবের ইস্যু নাই, অথবা এ পর্যন্ত বাংলাদেশে অনেক মব হয়েছে, কিন্তু ভারতীয় দূতাবাস অথবা বাংলাদেশে কর্মরত কোনো ভারতীয় নাগরিক বাংলাদেশের জনগণের হেনস্থার শিকার হয়নি। যদি হয়তো এটা 5ই আগস্টের পর, আমার কাছে এটা পজিটিভ মনে হইতো যে হ্যাঁ, হুট করে একটা ঘটনা ঘটতে পারে। বাট সরকার তো এখন এক ধরনের একটা ব্যালেন্সে আছে, বা ভারতের কোনো নাগরিকের সাথে এই পর্যন্ত হয়েছে, আওয়ামী লীগ সহ বিভিন্ন ইস্যুতে হয়েছে, কিন্তু ভারতের বা কোনো দেশের কোনো নাগরিককে হেনস্থা বা তাদের দূতাবাসগুলোতে হামলা টামলার মতন ঘটনা ঘটে নাই। আর দূতাবাস ঘেরাওয়ের কথা যদি আমরা ধরি, ভারতীয় তো আমাদের বাংলাদেশের দূতাবাসকে তারা ঘেরাও করছে, সো এটা চলে। কিন্তু কেন হঠাৎ করে এই সিদ্ধান্ত নিচ্ছে? পেছনে অবশ্যই কোনো কাহিনী আছে, বাট তারা একটা উসিলা দেখাচ্ছে, এটা আমি হালকাভাবে নিতে চাই না। গত 20 জানুয়ারি এই বিষয়ে ভারত সিদ্ধান্ত নিয়েছে, তবে তারা বলছে যে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ইস্যুতে। তো তার মানে কি বাংলাদেশ সরকার নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা স্বাভাবিক রাখতে পারবে না? ভারত কেন মনে করছে? বার্তা সংস্থা পিটিআই এর বরাতে সরকারি সূত্রগুলো বলছে, ভারতের দৃষ্টিতে এটা একটা সতর্কতামূলক ব্যবস্থা। ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশন সহ বাংলাদেশে ভারতের বিভিন্ন দপ্তরের যে কর্মরত কর্মকর্তা আছে, তাদের উপর নির্ভরশীল পরিবারের সদস্যরা আছে, তাদেরকে সাময়িকভাবে ভারতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত এসেছে। বাংলাদেশ ভারতের কূটনৈতিক মিশন এবং সংশ্লিষ্ট সব দপ্তর খোলা রয়েছে, তাদের কার্যক্রম অব্যাহত থাকবে। এই সিদ্ধান্তে নাকি কূটনৈতিক কার্যক্রম অথবা সেবায় কোনো প্রভাব পড়বে না। আমার কাছে মনে হচ্ছে আমি 50-50 আছি, ঘটনা ঘটতেও পারে, নাও ঘটতে পারে। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।